বুকের ভেতরটা একদম ফাঁকা হয়ে গেছে, তাই না? তুমি তোমার জীবনের সমস্ত সময়, সমস্ত এনার্জি, নিজের সমস্ত আত্মসম্মান একটা মানুষের পায়ের কাছে এনে ঢেলে দিয়েছো। তুমি নিজের বাবা, নিজের মা, নিজের ক্যারিয়ার, নিজের ঘুম, নিজের অস্তিত্ব সব কিছুই ভুলে গিয়ে শুধু ওই মানুষটাকে গুরুত্ব দিয়েছো। তুমি তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো, আর বিনিময়ে তুমি কি পেয়েছো? চরম অবহেলা। তুমি যত বেশি ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করছো, ও তত তোমাকে রাস্তার ভিখারির মতো ট্রিট করছে। তুমি ওর একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছো, আর ও অনলাইনে থেকেও তোমাকে ইগনোর করে অন্যের সাথে গল্প করছে। তুমি নিজের চোখের জল দিয়ে ওর পা ধুইয়ে দিচ্ছ, আর ও সেই পা দিয়ে তোমার আত্মসম্মানটাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আজকে থামলেনটা খুব ভালো করে পড়ো বন্ধু। গুরুত্ব দেওয়া বন্ধ করো, সে তোমার পেছনে কুকুরের মতো ঘুরবে। তুমি হয়তো ভাবছো কাউকে ভালোবাসলে তো তাকে গুরুত্ব দিতেই হয়, তাই না? তার যত্ন নিতেই হয়। তাহলে ও আমার সাথে এমন অমানুষের মতো আচরণ করছে কেন? আজ আমি তোমার চোখের সামনে একটা বিশাল বড় মিথ্যে পর্দা টেনে ছিঁড়ে ফেলবো। আজ আমরা মানুষের মস্তিষ্কের এমন কিছু ভয়ঙ্কর অন্ধকার, সত্য এবং সমাজবিজ্ঞানের এমন কিছু নির্মম নিয়ম জানবো, বা তোমাদেরকে জানাবো, যা শোনার পর তুমি বুঝবে তোমার এই অতিরিক্ত গুরুত্ব দেওয়াই আসলে তোমার জীবনের সবচেয়ে বড় কাল সাপ হয়ে দাঁড়িয়েছে। চলো, কোনো সান্ত্বনা নয়, একবারে খাঁটি বিজ্ঞান, ইভলিউশনারি বায়োলজি এবং ডার্ক সাইকোলজি দিয়ে ব্যাপারটা একদম শেকড় থেকে বুঝি। কেন তোমার আজকে এই পরিস্থিতি, কেন তুমি ঠকছো, আর ও কেন অহংকারে অন্ধ হয়ে যাচ্ছে। বিখ্যাত আমেরিকান সমাজবিজ্ঞানী উইলার্ড ওয়ালার সম্পর্কের গভীরতা নিয়ে একটা যুগান্তকারী থিওরি আবিষ্কার করেছিলেন, যার নাম প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্ট বা সর্বনিম্ন আগ্রহের নীতি। এই ভয়ঙ্কর নিয়মটা বলে যে কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্কে, যে কোনো রিলেশনে যে মানুষটা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে কম আগ্রহ দেখায়, পুরো সম্পর্কের ক্ষমতা বা পাওয়ার ঠিক তারই হাতে চলে যায়। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কি করছো? তুমি সম্পর্কটাকে বাঁচানোর জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছ। তুমি রোজ সরি বলছো, তুমি রোজ ওকে সামলানোর, মানানোর চেষ্টা করছো, তুমি নিজের 100% আগ্রহ ওর ওপরে ঢেলে দিচ্ছ। আর এর ফলে কি হয়েছে? উইলহার্ড ওয়ালারের থিওরি অনুযায়ী তুমি তোমার জীবনের স্টিয়ারিং হুইলটা নিজের হাত থেকে খুলে ওর হাতে তুলে দিয়েছো। ও খুব ভালো করেই জানে যে ও যদি তোমাকে 2 দিন অবহেলা করে, তুমি 3 দিনের মাথায় ঠিক ওর পায়ে গিয়ে পড়বে। ওর তোমার প্রতি কোনো আগ্রহ দেখানোর দরকার নেই, কারণ তুমি একাই দুজনের সমান আগ্রহ দেখাচ্ছ। তুমি একাই 100 হয়ে গেছো। তুমি ওকে ঈশ্বর বানিয়েছো, ভগবান বানিয়েছো, আর ও ঈশ্বরের তো ভক্তের কাছে ছুটে যাওয়ার দরকার পড়ে না। ভক্তরাই তো ঈশ্বরের কাছে ভিক্ষা চাইতে যায়। তুমি নিজের হাতে নিজেকে একজন ইমোশনাল ভিখারি বানিয়ে ফেলেছো। এটা মানতে কঠিন হলেও এটাই চরম সত্য। তুমি কি জানো মানুষের ব্রেন কিভাবে কাজ করে? তুমি যদি একটা খুব সুন্দর সুগন্ধি মেখে ঘরে ঢোকো, প্রথম 5 মিনিট তোমার নাকে খুব সুন্দর গন্ধ আসবে, কিন্তু 1 ঘন্টা পর তুমি আর সেই গন্ধটা পেতেই পারবে না। গন্ধটা কি চলে গেছে? না, তোমার ব্রেন ওই ক্রমাগত গন্ধটার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে এবং সেটাকে ফিল্টার দিয়ে বাদ করে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হ্যাবিচুয়েশন। তুমি তোমার ভালোবাসা, তোমার গুরুত্ব, তোমার অ্যাটেনশন ওর ওপর এমনভাবে ঢেলে দিয়েছো যেন তুমি একটা খোলা জলের ট্যাপ। তুমি সব সময় অ্যাভেলেবেল। ও ডাকলে তুমি আছো, না ডাকলেও তুমি ওর দরজায় পড়ে আছো। তোমার এই 24 ঘন্টা 24 আওয়ার্স নিরবিচ্ছিন্ন গুরুত্ব ওর মস্তিষ্ককে ঠিক ওই সুগন্ধির মতোই হ্যাবিচুয়েশন তৈরি করেছে। ওর ব্রেন তোমার ভালোবাসাকে, তোমার উপস্থিতিকে আর তোমার নোটিশই করছে না, কোনো খেয়ালই করছে না। ও এটাকে ওর জন্মগত অধিকার বা টোকেন ফর গ্রান্টেড বলে ধরে নিয়েছে।
রাস্তার ধারে ল্যাম্পপোস্টটা সবসময় আলো দেয় বলে কেউ তার দিকে ফিরে তাকায় না, কিন্তু আকাশে হঠাৎ করে একটা উল্কাপাত হলে মানুষ পাগলের মতো সেটা দেখার জন্য দৌড়ায়, কারণ উল্কাপাত রোজ হয় না। তুমি ল্যাম্পপোস্ট হয়ে গেছো বন্ধু, আর ও আকাশের সেই ক্ষণস্থায়ী উল্কাগুলো খুঁজছে। বিবর্তনবাদের ইতিহাস বা ইভলিউশনারি সাইকোলজি ঘাঁটলে দেখবে মানুষের আদিম প্রবৃত্তি হলো শিকার করা। হ্যাঁ, মানুষের আদিম প্রবৃত্তি হলো শিকার করা। মানুষ জন্মগতভাবে একজন শিকারী, একজন হান্টার। আর শিকারীর সবচেয়ে বড় সাইকোলজি হলো যে জিনিসটা তার কাছ থেকে পালিয়ে যায় সে সেটাকে পাগলের মতো তাড়া করে আটকাতে যায়, আর যে জিনিসটা ধরা দিয়ে তার পায়ের কাছে এসে পড়ে থাকে সে সেটাকে লাথি মেরে সরিয়ে দেয়। তুমি যখন ওকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিচ্ছ, হ্যাঁ, তুমি অতিরিক্ত গুরুত্ব দিচ্ছ, তুমি আসলে ওর পেছনে ছুটছো। তুমি হচ্ছ চেজার বা তাড়া করছো। আর তুমি যত ওর পেছনে ছুটবে, ভালো করে শুনে নাও, তুমি যত ওর পেছনে ছুটবে মানুষের আদিম ব্রেনের নিয়ম অনুযায়ী ও তত তোমার থেকে দূরে পালাবে। ও হয়ে গেছে রানার, তুমি তোকে তাড়া করছো, তাড়া করে 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 ওর ইগোটাকে এত বড় করে দিয়েছো যে ও ভাবছে ও বোধহয় পৃথিবীর সবচেয়ে দুর্লভ কোনো রত্ন। ও নিজেকে মহামূল্যবান ভাবছে, মহামূল্যবান রত্ন ভাবছে। জার্মান দার্শনিক এবং মনস্তত্ত্ববিদ ফ্রেডরিক নিটশে একটা মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়া কথা বলেছিলেন, যেটা তোমরা এর আগেও শুনেছো আমার অন্য এক ভিডিওতে। তুমি যদি কারোর জন্য নিজেকে পাপোশ বানিয়ে ফেলো, তবে সে যদি তোমার ওপর পা মুছে চলে যায় তার জন্য তুমি তাকে দোষ দিতে পারো না। হ্যাঁ, তার জন্য তুমি তাকে দোষ দিতে পারো না। তুমি তো নিজেই নিজেকে পাপোশ বানিয়েছো। তুমি নিজের ভ্যালু, নিজের দাম 1-2 টাকার করে, মানে 1 টাকা 2 টাকার কয়েনের চেয়েও নিচে নামিয়ে এনেছো। একটা কথা খুব ভালো করে মাথার ভেতর ঢুকিয়ে নাও বন্ধু, মানুষের সাইকোলজি কখনো দুর্বলকে সম্মান করে না। তুমি যতই কাঁদো, তুমি যতই কাঁদো, যতই নিজের বুক চিরে রক্ত বের করে ওকে দেখাও, ও তোমার ওই দুর্বলতাকে সম্মান করবে না, করবে না, করবে না। ও সেটাকে ব্যবহার করবে। যে মানুষটার নিজের কোনো অস্তিত্ব নেই, যে মানুষটার নিজের কোনো আত্মসম্মান নেই, সেলফ রেসপেক্ট নেই, তাকে কেউ ভালোবাসতে পারে না। তাকে শুধু দয়া করা যায় অথবা অবহেলা করা যায়, আর ও তোমাকে ঠিক সেই অবহেলাই করছে। এবার খেলাটা ঘোরাতে হবে। ওর ওই অবহেলার সিংহাসন থেকে ওকে টেনে নিচে নামাতে হবে। ওকে বোঝাতে হবে যে তোমার গুরুত্ব কোনো সস্তা জলের ট্যাপ নয় যে যখন খুশি খুলবে আর যখন খুশি বন্ধ করবে। কি বলেছি বুঝতে পারছো? তো এতক্ষণ তো আমরা বুঝলাম যে তুমি কিভাবে নিজের হাতে নিজের গলার ফাঁসির দড়িটা তৈরি করেছো, আর কিভাবে নিজের আত্মসম্মানটাকে একটা সস্তা পাপোশে পরিণত করেছো। এবার সেই দড়িটা ওর মানে অহংকারের গলায় পরানোর সময় এসেছে। এবার আমরা মনস্তত্ত্বের সেই ভয়ঙ্কর অস্ত্রগুলোর কথা জানবো, যা প্রয়োগ করলে ওই মানুষটা, হ্যাঁ ওই মানুষটা যে আজ তোমার চোখের জল দেখে হাসছে, সে তোমার একটা নজর পাওয়ার জন্য, তোমার একটুখানি গুরুত্ব পাওয়ার জন্য আক্ষরিক অর্থেই তোমার পেছনে কুকুরের মতো ঘুরতে বাধ্য হবে। আজ থেকে তোমার জীবনের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হতে চলেছে দ্য আর্ট অফ উইথড্রলিং ইম্পর্টেন্স, বা গুরুত্ব প্রত্যাহারের মারাত্মক বিজ্ঞান। গুরুত্ব প্রত্যাহার করতে হবে, গুরুত্বটাকে প্রত্যাহার করতে হবে। পদার্থবিদ্যায় একটা অমোঘ নিয়ম আছে। কি নিয়ম আছে? নেচার অ্যাবর্স ভ্যাকাম, অর্থাৎ প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। মহাবিশ্বের কোথাও যদি হঠাৎ করে একটা শূন্য স্থান বা ভ্যাকুয়াম তৈরি হয়, তখন আশেপাশের সমস্ত বাতাস পাগলের মতো সেই শূন্যতা পূরণ করার জন্য ছুটে আসে। আর ঠিক এই বিজ্ঞানের নিয়মটাই এবার আমরা ওই মানুষটার মস্তিষ্কে প্রয়োগ করব। এতদিন তুমি কি করেছিলে বলো? তুমি কি করেছিলে? তুমি ওর জীবনে তোমার উপস্থিতি, তোমার ভালোবাসা, তোমার টেক্সট, তোমার কল, মানে এই সমস্তগুলো দিয়ে একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করে রেখেছিলে। ওর ব্রেন জানতো ও হাত বাড়ালেই তোমাকে পাবে। তুমি ছিলে ওর পকেটে থাকা একটা নিশ্চিত গ্যারেন্টি, একটা সস্তা ইন্স্যুরেন্স পলিসি। আজ
এই মুহূর্ত থেকে তুমি সেই গুরুত্বটা পুরোপুরি হিঁচড়ে ওর জীবন থেকে বের করে নেবে। তুমি ওর ব্রেনে এমন একটা নীরবতা তৈরি করবে যা মহাশূন্যের মতো অন্ধকার আর গম্ভীর। তোমার তরফ থেকে সম্পূর্ণ শূন্যতা ও মেসেজ করলে তুমি সেটা দেখবে, কিন্তু উত্তর দেবে 5 ঘন্টা পর, আর সেটাও একদম ছোট অনুভূতিহীন কয়েকটা শব্দে। হ্যাঁ ঠিক আছে, ব্যস্ত আছি। তুমি নিজের থেকে কোনোদিন কোনো অবস্থাতে ওকে কল করবে না। তুমি এমনভাবে স্তব্ধ হয়ে যাবে যেন তোমার জীবনে ওর অস্তিত্ব একটা রাস্তার ধুলোর চেয়েও বেশি কিছু নয়। তোমার ওই পিনপতন নীরবতা এবং গুরুত্বের অভাব ওর ব্রেনে একটা বিশাল ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি করবে। আর তারপর শুরু হবে সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর খেলা। ওর অবচেতন মন ওই শূন্যতাটাকে কিছুতেই মেনে নিতে পারবে না। যে মানুষটা কাল পর্যন্ত ওকে ভগবানের মতো পুজো করত, সে হঠাৎ করে ওকে একটা সাধারণ মশামাছির মতো ট্রিট করছে। এই ধাক্কাটা ওর অহংকার নিতে পারবে না। ওই শূন্যতা পূরণ করার জন্য এবার ও নিজে থেকেই তোমার দিকে পাগলের মতো ছুটে আসতে বাধ্য হবে। মনোবিজ্ঞানে এই তত্ত্বটা মানুষের ব্রেনকে পুরোপুরি জ্যাম করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কি তত্ত্ব? সেটা হচ্ছে কনজেক্টিভ কন্ট্রাস্ট প্রিন্সিপাল। ধরো তুমি একটা হাত গরম জলে ডুবিয়ে রাখলে। তুমি একটা হাত গরম জলে ডুবিয়ে রেখেছো। তারপর হঠাৎ করে সেই হাতটা যদি একদম বরফ ঠান্ডা জলে ডুবিয়ে দাও, তোমার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমে একটা বিশাল বড় শক লাগবে। তুমি এত মাস ধরে বা এত বছর ধরে ওকে তোমার ওই 100 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস গরম ফুটন্ত ভালোবাসার জলে ডুবিয়ে রেখেছিলে। ও সেই অতিরিক্ত গরমে অতিরিক্ত গুরুত্বে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এবার তোমাকে হঠাৎ করে সেই জলটাকে -0 ডিগ্রি বরফে পরিণত করতে হবে। কোনো ঝগড়া করে নয়, কোনো গালাগালি দিয়ে নয়, শুধু তোমার আচরণটাকে চরম প্রফেশনাল এবং নিষ্পৃহ করে দিতে হবে। ও যখন দেখবে যে তুমি কাল পর্যন্ত ওর অবহেলায় ডুকরে ডুকরে কাঁদছিলে, সেই তুমি আজ দিব্যি নিজের মতো হাসছো, বন্ধুদের সাথে ঘুরছো, নিজের কাজে ফোকাস করছো, তখন ওর ব্রেনে এই যে কনজেক্টিভ কন্ট্রাস্ট, এটা কিন্তু পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে। মানুষের সাইকোলজি হলো, সে যখন দেখে তার ছেড়ে যাওয়া জিনিসটা বা যে জিনিসটাকে সে অবহেলা করেছিল সেটা হঠাৎ করে নিজের কাছে বা অন্যের কাছে খুব মূল্যবান হয়ে উঠেছে, তখন তার ভেতরে একটা লস অ্যাভারেশন বা হারানোর তীব্র আতঙ্ক তৈরি হয়। ওর মনে হবে, আমি কি আমার জীবনের সবচেয়ে দামি রত্নটাকে নিজের হাতে নষ্ট করে ফেললাম? আমার হাতের পুতুলটা কি আমার কন্ট্রোলের বাইরে চলে গেল? এই কনফিউশন বা বিভ্রান্তি ওকে রাতের পর রাত জাগিয়ে রাখবে। ও তোমার সেই পুরনো কান্নাকাটি করা রূপটাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করবে। তুমি কি জানো বন্ধু, ড্রাগ বা কোকেন আসক্ত কোনো মানুষকে যখন রিহ্যাব সেন্টারে আটকে রাখা হয় এবং হঠাৎ করে তার ড্রাগ বন্ধ করে দেওয়া হয়, তখন তার শরীরে কি ঘটে? তার ব্রেনে ডোপামিন হরমোনের অভাব দেখা দেয় এবং তার শরীর উইথড্রল সিমটমস শুরু হয়। সে যন্ত্রণায় দেওয়াল আঁচড়ায়, পাগলের মতো ড্রাগ খোঁজে। ওই বেঈমান মানুষটার কাছে তুমি ছিলে সেই ড্রাগ। তুমি যখন ওকে স্পেশাল ফিল করাতে, ওর কাছে ভিক্ষা চাইতে, তখন ওর ব্রেনে অহংকারের ডোপামিন ক্ষরণ হতো, ওর ইগো স্যাটিসফাই হতো। তুমি ছিলে ওর নার্সিস্টিক সাপ্লাই। আজ যখন তুমি হঠাৎ করে এই সাপ্লাই বা তোমার এই মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়াটা পুরোপুরি বন্ধ করে দেবে, তখন ওর মস্তিষ্ক পাগল হয়ে যাবে। ওর ব্রেন চিৎকার করে উঠবে, কি ব্যাপার? আমার ড্রাগ কোথায়? আমার সেই স্পেশাল ফিলিংসটা কোথায় গেল? এই যে হরমোনাল ক্রাশ, এটা তুমি বাইরে থেকে দেখতে পাবে না, কিন্তু ওর ভেতরে একটা সুনামি চলতে থাকবে। সুনামি এটা চলতে থাকবে। ওর নিজের প্রতি বিশ্বাস কমতে শুরু করবে। ও আয়নার সামনে দাঁড়িয়ে ভাববে, আমার মধ্যে কি এমন কোনো খামতি তৈরি হলো যার জন্য ও আমাকে আর পাত্তা দিচ্ছে না? আমার কি কোনো ভুল হয়ে গেল? ও কি আমার চেয়েও ভালো যোগ্য কাউকে পেয়ে গেল? এই একটা সন্দেহ ওর অহংকারকে উই পোকার মতো কুড়ে কুড়ে খাবে। বন্ধু, আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো তো? আমি কিন্তু প্রত্যেকটা কথা নিজের বাস্তব উদাহরণ দিয়ে কিন্তু তোমাকে বোঝাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো গল্প করছি না। আমার কথাগুলো তুমি মন দিয়ে শোনো, একটু সময় নিয়ে শোনো, তুমি সব বুঝতে পারবে এবং নিজের সমস্যাটাকে 100% সলিউশনের পথে চলে আসবে বা সমাধান করে নিতে পারবে।
প্রাচীন চীনের বিখ্যাত যুদ্ধ বিশারদ এবং সেনাপতি ঝুগে লিয়াং একবার তার চেয়ে 10 গুণ বড় একটা শত্রু বাহিনীর সামনে পড়েছিলেন। তার কাছে সৈন্য ছিল না, বাঁচার কোনো উপায় ছিল না। তখন তিনি একটা ভয়ঙ্কর কৌশল নিয়েছিলেন, যার নাম কি ছিল? এমপিড ফোর্ট স্ট্র্যাটেজি বা শূন্য দুর্গের নীতি। তিনি দুর্গের সমস্ত দরজা হাট করে খুলে দিয়ে নিজের দুর্গের চূড়োয় বসে শান্ত মনে একটা বাদ্যযন্ত্র বাজাতে শুরু করলেন। বিশাল শত্রু বাহিনী যখন সেই খোলা দরজা আর সেনাপতির এই চরম নিষ্পৃহতা দেখালো, তাদের ব্রেন জ্যাম হয়ে গেল। তারা ভাবলো এর ভেতরে নিশ্চয়ই কোনো মারাত্মক ফাঁদ পাতা আছে, না হলে একটা মানুষ এত শান্ত থাকে কিভাবে? ভয়ে সেই বিশাল সেনাবাহিনী বিনা যুদ্ধে সেখান থেকে পালিয়ে গেল। কি বললাম, বোঝা গেছে? তোমার জীবনে এই এমপিড ফোর্ট স্ট্র্যাটেজি প্রয়োগ করার সময় এসেছে। তোমার মনের দরজা খুলে রাখো, ওকে কোনো ব্লক করার দরকার নেই, কোনো ঝগড়া করার দরকার নেই, কোনো ইগনোর করার দরকার নেই। তুমি শুধু নিজের জীবনের সিংহাসনে বসে শান্ত মনে নিজের কাজ করে যাও। ওর অবহেলার দিকে এক ফোঁটাও ভ্রুক্ষেপ করো না। তোমার যে এই চরম নিষ্প্রিয়তা, তোমার এই বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়াটা ওর ব্রেনে ঠিক এই শত্রু বাহিনীর মতো কাজ করবে। ও ভয় পেয়ে যাবে, ও বুঝতে পারবে না যে তোমার ভেতরে কি চলছে। মানুষের সবচেয়ে বড় ভয় হলো অজানাকে ভয় পাওয়া, ফেয়ার অফ দ্য আননোন। তোমার নীরবতা ওর কাছে একটা রহস্য হয়ে দাঁড়াবে। আর মানুষের আদিম প্রবৃত্তি হলো, যে রহস্য সে সমাধান করতে পারে না, সে সেই রহস্যের পেছনেই পাগলের মতো ছুটতে থাকে। বোঝা গেছে? সম্পর্কের মনস্তত্ত্বে একটা অত্যন্ত বিখ্যাত এবং অব্যর্থ থিওরি আছে, যাকে বলা হয় রবার ব্যান্ড থিওরি। একবার কল্পনা করো, একটা সাধারণ রবার ব্যান্ডকে বা চামকে দুজন মানুষ দু প্রান্ত থেকে ধরে আছে। তুমি যদি তোমার দিক থেকে রবারটাকে নিজের দিকে পাগলের মতো টানতে থাকো, তাহলে অপর দিকের মানুষটা কি করবে? সে খুব স্বাভাবিকভাবেই সামনের দিকে এগিয়ে আসবে, কারণ তুমি তো একাই পুরো টানটা দিচ্ছ, ওর কোনো এফোর্ট দেওয়ার দরকারই পড়ছে না। কিন্তু তুমি যদি হঠাৎ করে তোমার দিকের ওই রবার ব্যান্ডটাকে বা চামের যে প্রান্তটাকে ছেড়ে দাও, কি হবে তখন? একটা তীব্র বেগে ওই রবার ব্যান্ডটা ছিটকে গিয়ে সোজা সামনের মানুষটার গায়ে সজোরে আঘাত করবে। এতদিন তুমি সম্পর্ক নামের এই রবার ব্যান্ডটাকে একাই টেনে ধরে রেখেছিলে। তুমি একাই পুরো দায়িত্ব, পুরো গুরুত্ব, পুরো ভালোবাসাটা কাঁধে নিয়ে বসেছিলে। আর ও সেই সুযোগে একদম রিল্যাক্স করে নিজের অহংকারের জগতে ডুবেছিল। কিন্তু আজ এই পরম নিষ্পৃহতার মাধ্যমে তুমি যখন হঠাৎ করে তোমার দিক থেকে রবার ব্যান্ডটাকে পুরোপুরি ছেড়ে দেবে, তখন সাইকোলজির এই অমোঘ নিয়মে ওই শূন্যতার প্রবল ধাক্কাটা সোজা গিয়ে লাগবে ওর ইগোতে। ওর ওই সাজানো নিশ্চিত দুনিয়াটা এক লহমায় তছনছ হয়ে যাবে। বিখ্যাত সুইস মনোবিজ্ঞানী এবং বিশ্লেষক কার্ল ইয়ং তার সাইকোলজিক্যাল মডেলে মানুষের অবচেতন মনের একটা ভয়ঙ্কর দিকের কথা বলেছিলেন, যার নাম দ্য আপশ্যাডো বা ছায়া সত্তা। কার্ল ইয়ং বলেছিলেন, প্রতিটি মানুষের ভেতরে একটা চরম নিরাপত্তাহীন, কুৎসিত এবং দুর্বল সত্তা লুকিয়ে থাকে। মানুষ সারা জীবন অন্যের মনোযোগ, অন্যের প্রশংসা আর অহংকার দিয়ে নিজের ওই দুর্বল ছায়া সত্তাটাকে ঢেকে রাখার চেষ্টা করে। তুমি ছিলে ওই মানুষটার সেই ভয়ঙ্কর চাদর। তুমি ওকে এত গুরুত্ব দিয়েছিলে যে ও নিজের ভেতরের সেই দুর্বলতাগুলোকে ভুলেই গিয়েছিল। ও নিজেকে পারফেক্ট ভাবতে শুরু করেছিল। কিন্তু আজ তুমি যখন ওর জীবন থেকে তোমার ওই গুরুত্বের চাদরটা পুরোপুরি টেনে ছিনিয়ে নেবে, তখন ও হঠাৎ করে পুরোপুরি উলঙ্গ হয়ে নিজের ওই কুৎসিত, দুর্বল শ্যাডো সেলফ এর মুখোমুখি এসে দাঁড়াবে। ওর নিজের অস্তিত্বের ভিত্তিটা কেঁপে উঠবে বন্ধু, কেঁপে উঠবে। মানুষ নিজের ছায়াকে সবচেয়ে বেশি ভয় পায়, আর সেই ভয়ের চোটে নিজের অহংকারটাকে বাঁচানোর শেষ চেষ্টায় ও পাগলের মতো ছটফট করতে শুরু করবে। চলো বন্ধু, এবার মানুষের বিবর্তনবাদ বা ডার্ক সাইকোলজির লজিক দিয়ে মিলিয়ে দেখি তোমার এই জিরো ইম্পর্টেন্স বা শূন্য গুরুত্ব দেওয়ার ফলে আগামী কয়েকদিনের মধ্যে ওর মস্তিষ্কে ঠিক কিভাবে ধাপে ধাপে বিস্ফোরণ ঘটবে, আর ও কিভাবে তোমার পেছনে ছুটে আসতে বাধ্য হবে। প্রথম কয়েকদিন ও নিজেকে খুব চালাক মনে করবে। ও ভাববে, আরে ও তো দুদিনের জন্য রাগ করেছে, ও আমাকে ইগনোর করার নাটক করছে।
একটু পরেই তো আবার কেঁদে এসে আমার পায়ে পড়বে। ও তোমার ওই নীরবতাটাকে গুরুত্বই দেবে না প্রথম কয়েকদিন, কারণ ওর ইগো এখনো ওকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। ও অপেক্ষা করবে তোমার সেই চেনা কান্নাকাটি করা মেসেজটার জন্য বা কলের জন্য। তারপরে কি হবে, যখন 1 সপ্তাহ বা 10 দিন কেটে যাবে, এতদিন লাগে না তবুও বলছি, বেশি সময় নিয়েই, যখন 1 সপ্তাহ বা 10 দিন কেটে যাবে এবং ও দেখবে তোমার তরফ থেকে একটা সিঙ্গেল মেসেজও আসেনি, তুমি ওর স্ট্যাটাস দেখছো না, তুমি ওর কোনো খোঁজ নিচ্ছ না, তখন ওর ব্রেনে প্রথম শর্ট সার্কিটটা হবে। ওর অবচেতন মন অ্যালার্ম বাজতে শুরু করবে। ও তখন নিজের বন্ধুদের কাছে তোমার কথা জিজ্ঞেস করবে, সোশ্যাল মিডিয়ায় অন্য অ্যাকাউন্ট থেকে তোমার গতিবিধি লক্ষ্য করবে। ও দেখবে বা দেখার চেষ্টা করবে তুমি নিজের জীবনে দিব্যি আছো, তুমি কাজ করছো, তুমি হাসছো। এই দৃশ্যটা ওর ইগোতে একটা জ্বলন্ত রডের মতো ছ্যাঁকা দেবে। ওর মনে হবে আমি কি তাহলে এতটাই ফেল না? ও আমাকে ছাড়া বাঁচতে শিখে গেল কিভাবে? এগুলো চলতে থাকবে। তারপর কি হবে দেখো, তৃতীয় পর্যায়ে এসে ও মরিয়া হয়ে উঠবে। ও যখন দেখবে ওর স্বাভাবিক অবহেলায় তুমি কোনো রিয়াকশান দিচ্ছ না, কোনো রেসপন্স করছো না, তখন ও তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য নোংরা নাটক শুরু করবে। হয়তো ও সোশ্যাল মিডিয়ায় খুব দুঃখের কোনো গান বা স্ট্যাটাস দেবে যাতে তোমার মনে হয় ও খুব কষ্টে আছে, অথবা হঠাৎ করে কোনো একটা ছোটোখাটো অজুহাতে তোমাকে মেসেজ করবে, আমার ওই পুরনো ছবিটা কি তোমার কাছে আছে, বা আজকে হঠাৎ তোর কথা মনে পড়লো, এক্সেট্রা বিভিন্ন বিষয় হতে পারে। তো যাই হোক, একটু যোগাযোগ করার চেষ্টা করবে। এই ধাপটা হলো সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ট্রিকি, কিন্তু এটা কিন্তু ওর ভালোবাসা নয়, এটা হলো ওর অহংকারের শেষ মারণ কামড়। ও আসলে একটা ইমোশনাল বড়শি ছুঁড়ে দেখতে চাইছে যে তুমি আজও ওর সেই ফাঁদে পা দেওয়ার জন্য, ওকে গুরুত্ব দেওয়ার জন্য বসে আছো কিনা। তুমি ওই মেসেজের উত্তর দিয়ে আবার পুরনো ফর্মে ফিরে গেলেই ওর ব্রেন তার প্রয়োজনীয় ডোপামিন পেয়ে যাবে এবং ও আবার তোমাকে রাস্তার ধুলোর মতো অবহেলা করা শুরু করবে। আর ঠিক এই জায়গাটাতেই তোমাকে প্রয়োগ করতে হবে দ্য আর্ট অফ ইমোশনাল স্নাইপিং। স্নাইপাররা কি করে জানো? তারা ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় একদম পাথরের মতো শান্ত হয়ে বসে থাকে, কোনো নড়াচড়া করে না, কিন্তু যখন টার্গেট তাদের স্কোপের মধ্যে আসে তারা শুধু একটা নিখুঁত শট নেয় আর টার্গেট শেষ করে। তোমাকে ওই ইমোশনাল স্নাইপার হতে হবে। ও যখন ওই সাজানো নাটকের মেসেজগুলো করবে তুমি সেই মেসেজ দেখবে কিন্তু সাথে সাথে কোনো উত্তর দেবে না, প্রয়োজন হয়তো কোনো উত্তর দেওয়ার দরকারই নেই। তুমি ওকে ওর ওই উদ্বেগের আগুনে জ্বলতে দেখবে। 24 ঘন্টা পর তুমি শুধু একটা চরম প্রফেশনাল এবং বোরিং উত্তর দেবে, না আমার কাছে নেই, অথবা আমি খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো, যদি দিতেই হয়, আর না দিলে কোনো সমস্যা নেই। তোমার এই বরফের মতো ঠান্ডা অনুভূতিহীন এই দু একটা কথার উত্তর ওর জ্যান্ত আত্মাটাকে চিরে ফালা করে দেবে। ও বুঝতে পারবে তুমি শুধু ওর ফাঁদে পা দেওয়াই বন্ধ করনি, তুমি ওকে তোমার জীবনের একটা খুব সাধারণ মূল্যহীন মানুষে পরিণত করেছো। তুমি ওর ঈশ্বর হওয়ার অহংকারটাকে ভেঙে ওকে রাস্তার একজন সাধারণ ভিখারির লেভেলে নামিয়ে এনেছো। আর এরপরই শুরু হবে চতুর্থ পর্যায়। যে মানুষটা তোমার চোখের জলে দাম দেয়নি, যে মানুষটা তোমার গুরুত্ব পেয়ে নিজেকে আকাশের চাঁদ ভাবতে শুরু করেছিল, সে এবার ধুলোয় আছড়ে পড়বে। তোমার ওই নিস্পৃহতার দেওয়াল ও কোনোভাবেই ভাঙতে না পেরে তোমার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য, তোমার সেই পুরনো ভালোবাসাটা ফিরে পাওয়ার জন্য পাগলের মতো তোমার চারপাশে ঘুরতে থাকবে। ঘুরবে সে কুকুরের মতো। কুকুর যেমন নিজের লেজ ধরার জন্য গোল গোল করে ঘোরে, ওর ওই ইগো ওকে ঠিক সেভাবেই তোমার চারপাশে ঘোরাবে। ও চাইবে তুমি অন্তত রেগে গিয়ে ওকে দু একটা কথা শোনাও, তাও যেন তুমি ওকে একটু গুরুত্ব দাও। কিন্তু তুমি কি আবার গলে যাবে? তুমি কি আবার নিজের ওই রাজকীয় সিংহাসন ছেড়ে ওর কাছে ফিরে যাবে? না বন্ধু, না। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে তোমার সেই মহাশূন্যতার মতো নীরবতা এবং এক ফোঁটাও গুরুত্ব না দেওয়ার নীতি ওই মানুষটার অহংকারের বিশাল রাজপ্রাসাদটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ও বুঝতে পেরেছে যে ওর পায়ের তলার মাটি সরে গেছে এবং তোমার জীবনের স্টিয়ারিং হুইলটা ও চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। নিজের ওই চরম অস্তিত্ব সংকটে পড়েছে।
তোমার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য, তোমার সেই আগের ভিখারির মতো ভালোবাসাটা ফিরে পাওয়ার জন্য, এবং ও আবার আক্ষরিক অর্থেই তোমার পেছনে কুকুরের মতো ঘুরতে শুরু করবে। ও তোমার কাছে আসবে, ও হয়তো কাঁদবে, হয়তো নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইবে, ও তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে ও কতটা অনুতপ্ত, কতটা অভিশপ্ত। ও তোমার ইমোশন নিয়ে খেলবে, তোমার পুরনো সুন্দর দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে তোমার মন ভেজানোর চেষ্টা করবে। আর ঠিক এই জায়গাতেই মানুষের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাটা শুরু হয়। তুমি কি করবে তখন? ও যখন এগুলো করবে তুমি কি করবে তখন? তুমি কি তোমার ওই জেদ, তোমার ওই নতুন জন্ম নেওয়া আত্মসম্মানটাকে আবার ওর পায়ের কাছে নামিয়ে রেখে ওর হাতটা ধরবে? তুমি কি ভাববে? যাক, ও তো নিজের ভুল বুঝতে পেরেছে, এবার অন্তত সম্পর্কটা ঠিক হয়ে যাবে। যদি তোমার ব্রেন তোমাকে এই কথাগুলো বলতে শুরু করে, তবে খুব সাবধান, খুব সাবধান, কারণ তুমি মনস্তত্ত্বের সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে ধ্বংসাত্মক একটা ফাঁদে পা দিতে চলেছ, যার নাম সাকং কস্ট ফ্যালাসি। অর্থনীতি এবং সাইকোলজির এই ভয়ঙ্কর তত্ত্বটা বলে, মানুষ যখন কোনো একটা ভুল জায়গায় নিজের অনেকটা সময়, টাকা বা ইমোশন ইনভেস্ট করে ফেলে, তখন সে জানে যে জায়গাটা ভুল, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তার ব্রেন তাকে বোঝায়, তুমি তো অলরেডি এত বছর ওকে দিয়েছো, এত কেঁদেছো, এখন যদি বেরিয়ে আসো তাহলে তো তোমার ইনভেস্টমেন্ট জিরো হয়ে যাবে। তার চেয়ে বরং আরেকবার চেষ্টা করে দেখো। এই যে স্যাঙ্ক কস্ট ফ্যালাসি, এর ফাঁদে পড়েই মানুষের একটা মরা গাছে রোজ জল ঢেলে যায় এই আশায় যে একদিন তাতে ফুল ফুটবে। হ্যাঁ, একদিন তাতে ফুল ফুটবে, কিন্তু সত্যিটা কি জানো? যে মানুষটা একবার তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার আত্মসম্মানটাকে লাথি মেরেছে, সে যদি সুযোগ পায় সে 100 বার একই কাজ করবে। ও আজ তোমার পায়ের কাছে আসছে তোমার প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে নয়, ও ফিরে আসছে ওর নিজের হারানো অহংকারটাকে আবার ফিরে পাওয়ার লোভে। ও শুধু চেক করে দেখতে চাইছে যে ওর চোখের জলে গলে গিয়ে তুমি আজও নিজেকে ওর কাছে বিক্রি করে দিতে প্রস্তুত আছো কিনা। প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক হেরাক্লিটাস একটা মারাত্মক গভীর কথা বলে গেছেন, নো ম্যান এভার স্টেপস ইন দ্য সেম রিভার টুয়াইস। ভালো করে শুনে নাও, নো ম্যান এভার স্টেপস ইন দ্য সেম রিভার টুয়াইস। অর্থাৎ কোনো মানুষ একই নদীতে দুবার পা রাখতে পারে না। তোমরাও শুনেছো এই কথা, কোনো মানুষ একই নদীতে দুবার পা রাখতে পারে না, কারণ যে নদীতে সে আজ পা রাখছে, কাল সেই নদীর জল বয়ে গিয়ে সেখানে নতুন জল চলে আসবে, আর ওই মানুষটাও কাল আর আজকের মতো একই মানুষ থাকবে না, তার চিন্তা ভাবনা বদলে যাবে। তোমার জীবনটাও ঠিক ওই নদীর মতো। যে মানুষটা একদিন তোমার জন্য কাঁদতো, যে মানুষটা তোমার একটু অবহেলায় বুক ফাটিয়ে আর্তনাদ করতো, সেই পুরনো তুমিটা আজ মরে গেছে। ওই বেঈমান মানুষটার অবহেলা আর বেঈমানির আগুনে পুড়ে ওই পুরনো দুর্বল তুমিটা চিরকালের মতো ছাই হয়ে গেছে। আজ এই মুহূর্তে স্ক্রিনের সামনে যে মানুষটা বসে আছে, সে এক নতুন মানুষ, সে এক অজেয়, রাজকীয় এবং আত্মসম্মানে ভরপুর এক নতুন সত্তা। ওই সত্তা মানুষটার কোনো যোগ্যতাই নেই তোমার এই নতুন রূপটাকে স্পর্শ করার। ও তো সেই পুরনো দুর্বল মানুষটাকে কন্ট্রোল করত। তোমার এই নতুন বিশালত্বকে ধারণ করার ক্ষমতা ওর এই ছোট স্বার্থপর মস্তিষ্কে নেই। তাই যেদিন ও তোমার পায়ের কাছে এসে বসবে, যেদিন ও তোমার কাছে ফিরে আসার জন্য ভিখারির মতো হাত পাতবে, কুকুরের মতো ঘুরবে, সেদিন তুমি কোনো রাগ দেখাবে না, কোনো ক্ষোভ উগরে দেবে না। তুমি শুধু খুব শান্ত চোখে ওর চোখের দিকে তাকাবে। তোমার ওই চোখের কোনো চেনা মানুষের মায়া থাকবে না, থাকবে একটা রাজকীয় উপেক্ষা, রাজকীয় ইগনোর। তুমি অত্যন্ত ঠান্ডা বরফের মতো গলায় শুধু একটা কথা বলবে, কি বলবে? তুমি আমার কাছে ক্ষমা চাইছো। কিন্তু ক্ষমা তো সেই মানুষকে করা যায় যার প্রতি কোনো রাগ বা অভিমান থাকে। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো ইমোশন নেই। তুমি আমার জীবনে এখন রাস্তার ধারের একটা সাধারণ ধুলোর চেয়েও মূল্যহীন। যে দরজাটা তুমি নিজের অহংকারে বন্ধ করে দিয়েছিলে, সেই দরজার চাবিটা আমি চিরকালের মতো সমুদ্রে ফেলে দিয়েছি। তাই এখন আর এই নাটক করে কোনো লাভ নেই। তুমি আসতে পারো, ব্যাস এইটুকুই।
এই একটা বাক্য, এই চরম অনুভূতিহীন প্রত্যাখ্যান ওর জ্যান্ত আত্মাটাকে চিরে ফালা ফালা করে দেবে। ও বুঝবে ও শুধু তোমাকে হারায়নি, ও নিজের জীবনে ঢোকার শেষ রাস্তাটাও নিজের হাতে চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। ওকে ওর অনুশোচনার আগুনে, তোমাকে হারানোর ওই তীব্র যন্ত্রণায় বাকি জীবনটা তিলে তিলে জ্যান্ত পুড়তে দাও। প্রকৃতির সবচেয়ে বড় বিচারটা ওর সাথে হতে দাও বন্ধু, হতে দাও। ভিডিওটা একদম শেষ করার আগে আজ আমি তোমার আত্মাকে ছুঁয়ে এমন একটা কথা বলতে চাই বন্ধু, যা শোনার পর এই পৃথিবীতে আর কারোর ক্ষমতা হবে না তোমার চোখের জল ফেলার। তুমি ঈগল পাখি দেখেছো? যখন আকাশে ঘন ঘন কালো মেঘ করে, যখন ভয়ঙ্কর ঝড় ওঠে, বিদ্যুৎ চমকায়, তখন পৃথিবীর সমস্ত ছোট ছোট পাখিরা নিজেদের বাঁচানোর জন্য গাছের ডালে, নিজের বাসায় বা পাথরের খাঁজে লুকিয়ে পড়ে। তারা ঝড়ের ভয়ে কাঁপতে থাকে। কিন্তু ঈগল কখনো ঝড়ের ভয়ে লুকিয়ে পড়ে না। ঈগল সেই ভয়ঙ্কর ঝড়, সেই বিদ্যুতের মেঘকে চিরে নিজের ডানায় ভর করে সোজা উপরের দিকে উঠতে শুরু করে। সে উঠতে উঠতে মেঘের সীমানা পার করে এমন এক উচ্চতায় চলে যায় যেখানে ঝড়ের কোনো অস্তিত্ব নেই, যেখানে শুধু রোদ আর রোদ। ঈগল ওই ঝড়টাকে ব্যবহার করে মেঘের ওপরে ওড়ার জন্য। তোমার জীবনে ওই মানুষটার বেইমানি, ওই অবহেলা, ওই বুক ফাটা যন্ত্রণাগুলো হলো সেই ভয়ঙ্কর ঝড়। তুমি কি ওই ছোট পাখির মতো নিজের ঘরে লুকিয়ে ডুকরে ডুকরে কাঁদবে, নিজেকে শেষ করে দেবে? একদম নয়, একদম নয়। তুমি হলে সেই অজেয় ঈগল। মহাবিশ্ব এই ঝড়টাকে তোমার জীবনে পাঠিয়েছে তোমাকে ধ্বংস করার জন্য নয়। এই ঝড়টা এসেছে তোমাকে তোমার আসল উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য। ওই মানুষটার অবহেলাকে নিজের ডানার জোর বানাও। নিজের ফোকাস, নিজের কাজ আর নিজের জীবনের লক্ষ্যকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে ওই সস্তা মানুষটার অবহেলা, তার বেইমানি তোমার পায়ের অনেক নিচ দিয়ে বয়ে যাবে। তুমি এত উপরে উঠে যাবে যে ও তোমার দিকে তাকাতে গেলে ওর নিজের ঘাড় ভেঙে যাবে। তুমি কার জন্য নিজেকে শেষ করছো বলো বন্ধু? কার জন্য নিজেকে শেষ করছো? যে তোমার ভালোবাসার মর্ম বুঝলো না, যে তোমার চোখের জল দেখে হাসলো। একটা অন্ধ মানুষের সামনে পৃথিবীর সবচেয়ে দামি কোহিনূর হিরে রেখে দিলে সে যেমন সেটাকে সাধারণ কাঁচের টুকরো ভেবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, ওই মানুষটাও তোমার ভালোবাসার সাথে ঠিক সেটাই করেছে। এতে কোহিনূরের দাম এক পয়সাও কমে যায় না, ক্ষতিটা শুধু ওই অন্ধ মানুষটারই হয়। আজ রাতে নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলটা শেষবারের মতো মুছে ফেলো। নিজের ওই সুন্দর মুখটার দিকে তাকিয়ে নিজেকে কথা দাও, যে চোখ দিয়ে তুমি এত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলে, সেই চোখে আর কোনো দিন, কোনো অবস্থাতেই কোনো সস্তা বিশ্বাসঘাতকের জন্য এক ফোঁটাও জলও আনবে না। আমাকে কথা দাও, নিজেকে কথা দাও। তুমি ওকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। তুমি শুধু নিজের আত্মসম্মান আর নিজের স্বপ্নের ওপর সমস্ত ফোকাস ঢেলে দাও। তুমি একটা জ্বলন্ত সূর্য, আর সূর্য কখনো কারুর অবহেলার মেঘে চিরকাল ঢাকা থাকতে পারে না। যেদিন তুমি নিজের আলোয় জ্বলজ্বল করবে, যেদিন গোটা পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে, সেদিন ওই মানুষটা দূর থেকে দাঁড়িয়ে নিজের চুল ছিঁড়বে। ও বুঝবে যে ও নিজের হাতে একটা গোটা সাম্রাজ্যের অধিকার হারিয়েছে। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে নিজের আত্মাকে সাক্ষী রেখে বুকের ভেতরের সমস্ত যন্ত্রণা আর ক্ষোভকে একসাথে মিলিয়ে কমেন্ট বক্সে তোমার জীবনের শ্রেষ্ঠ জাগরণের হুঙ্কারটা গোটা মহাবিশ্বকে জানিয়ে দিয়ে যাও বন্ধু। আমি তাকে গুরুত্ব দেওয়া চিরকালের মতো বন্ধ করলাম। আমি ঈগল, আমি উড়ান, এবার মেঘের ওপরে উড়ব। খুব ভালো থেকো বন্ধু। নিজের ওই সুন্দর হাসিটা কখনো হারিয়ে যেতে দিও না। নিজেকে অনেক অনেক ভালোবাসতে শেখো, অনেক ভালোবাসতে শেখো। এতদিন তো তাকে ভালোবাসতে শিখেছো, তাকে ভালোবাসা দিয়েছো, এখন নিজেকে অনেক বেশি ভালোবাসতে শেখো। তোমার এই নতুন জন্মে, তোমার এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আমি সব সময় তোমার সাথে আছি। চোখের জল চিরকালের মতো মুছে ফেলো বন্ধু, চোখের জল চিরকালের মতো মুছে ফেলো। তাই ভিডিওটা একদম শেষ করার আগে এতক্ষণের সমস্ত থিওরি, সমস্ত সাইকোলজি আর জেদের কথাগুলো একটুখানি সরিয়ে রেখে আজ আমি সরাসরি তোমার ওই ক্লান্ত, ক্ষতবিক্ষত এবং পবিত্র আত্মাটার সাথে কয়েকটা কথা বলতে চাই। একটু ধৈর্য ধরে আরেকটু সময় চাইছি। যে আত্মাটা গত কয়েক মাস, কয়েক বছর ধরে একটা অন্ধকার ঘরে গুমরে গুমরে কাঁদছে, যাকে কেউ একটুও বোঝার চেষ্টা করেনি, ওই মানুষটা বোঝারই চেষ্টা করেনি, একটুখানি শান্ত হও। নিজের বুকের বাঁ দিকটায় একবার হাত রাখো, চোখটা বন্ধ করো। তুমি কি জানো, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা কোনো তৃষ্ণার্থ মানুষ যখন মাইলের পর মাইল হেঁটে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে দূরের জলের একটা
আভা দেখতে পায়, তাকে বলা হয় মরীচিকা। ওই মানুষটা তখন নিজের শেষ শক্তিটুকু দিয়ে পাগলের মতো ওই মরীচিকার দিকে ছুটতে থাকে, কিন্তু সে যতই এগোয় মরীচিকা ততই পিছিয়ে যায়। একসময় মানুষটা বালির ওপরে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে, সে ভাবে জলটা তাকে ধোঁকা দিল। কিন্তু বন্ধু, চরম সত্যিটা কি জানো? সেখানে কোনোদিন কোনো জল ছিলই না, পুরোটাই ছিল সূর্যের আলো আর বালির তৈরি করা একটা বিশাল বড় ইলিউশন বা চোখের ভুল। ওই মানুষটা যাকে তুমি এত গুরুত্ব দিয়েছিলে, যার জন্য তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছিলে, সে হলো তোমার জীবনের সেই মরীচিকা। তুমি এমন একটা মানুষের মধ্যে ভালোবাসা, সম্মান আর আশ্রয় খুঁজেছিলে যার ভেতরে কোনো দিন সেই জিনিসগুলো ছিলই না। এটা তোমাকে মানতে হবে বন্ধু, এটা তোমাকে মানতেই হবে। ওর মধ্যে ভালোবাসা, সম্মান যা কিছু খুঁজেছিলে তার ভেতরে কোনো দিন সেইগুলো ছিলই না। ওগুলো ছিল তোমার নিজের পবিত্র মনের একটা প্রতিফলন, একটা চোখের ভুল। তুমি ভুল দেখেছো মরীচিকার মতো। তুমি নিজের সুন্দর মনটার আলো ওর ওপরে ফেলে ওকে একটা নিখুঁত ঈশ্বর বানিয়েছিলে। মরীচিকা সরে গেছে বলে মরুভূমির কোনো দোষ নেই, আর ওই সস্তা মানুষটা তোমার গুরুত্বের দাম দেয়নি বলে তোমার মহামূল্যবান ভালোবাসারও কোনো দোষ নেই। তুমি ভালোবাসতে গিয়ে কোনো ভুল করনি বন্ধু, কোনো ভুল করনি। তুমি শুধু একটা ভুল মানুষকে, একটা মরীচিকাকে তোমার জীবনের সবটুকু জল দিয়ে বাঁচাতে চেয়েছিলে। তুমি হয়তো ভাবছো ঈশ্বর তোমাকে এত বড় শাস্তি কেন দিলেন, তাই না? ঈশ্বর তোমাকে এত বড় শাস্তি কেন দিলেন? কেন তোমার সাথে এমন বেইমানি হলো? তাহলে শোনো বন্ধু, আর একটুখানি ধৈর্য ধরে শোনো। ইতালির বিশ্ববিখ্যাত ভাস্কর সাইকোলজিগুলোকে একবার কেউ জিজ্ঞেস করেছিল, মানে মাইকেল এঞ্জেলকে জিজ্ঞেস করেছিল, আপনি একটা এবড়ো খেবড়ো কুৎসিত পাথরের টুকরো থেকে এত সুন্দর একটা মূর্তি কিভাবে তৈরি করেন? তখন মাইকেল এঞ্জেল হেসে একটা উত্তর দিয়েছিলেন, মূর্তিটা তো ওই পাথরের ভেতর থেকেই লুকিয়ে থাকে, পাথরের ভেতরেই তো লুকিয়ে থাকে। আমি শুধু হাতুড়ি আর ছেনি দিয়ে বাইরের ওই বাড়তি অপ্রয়োজনীয় পাথরগুলোকে ভেঙে সরিয়ে দিই, আর তখন ভেতর থেকে ওই নিখুঁত মূর্তিটা বেরিয়ে আসে। তোমার জীবনে এই যে আঘাতগুলো এলো, এই যে অবহেলা আর বেইমানির হাতুড়ি দিয়ে তোমাকে রোজ আঘাত করা হলো, তুমি কি ভাবছো এগুলো তোমাকে ধ্বংস করার জন্য এসছে? না বন্ধু, না। এই মহাবিশ্ব, এই প্রকৃতি বা ঈশ্বর তোমার ওপর রাগ করেনি। প্রকৃতি ওই অবহেলার হাতুড়িটা দিয়ে তোমার ভেতরের ওই দুর্বল, অতিরিক্ত ইমোশনাল এবং অন্যের ওপর নির্ভরশীল সত্তাটাকে ভেঙে টুকরো টুকরো করে সরিয়ে দিচ্ছে। কারণ প্রকৃতি জানে তোমার ওই কান্নাকাটি করা রূপটার আলে একটা বিশাল বড় সাম্রাজ্যের রাজা বা রানী লুকিয়ে আছে। এই যন্ত্রণাটা হলো তোমার সেই আসল অজেয় রূপটাকে পৃথিবীর সামনে বের করে আনার একটা ঐশ্বরিক প্রক্রিয়া। যে মানুষটা তোমার মূল্য বোঝেনি, সে ছিল ওই ছেনি আর হাতুড়ি। ওর কাজ শেষ, এখন ওকে ওর অহংকারের জঞ্জালে ছুঁড়ে ফেলে দাও। জানো তো বন্ধু, তোমার জীবনের আসল জয় বা আসল তৃপ্তিটা কোথায়? আসল তৃপ্তি এটা নয় যে একদিন ওর অহংকার ভেঙে চুরমার হবে আর ও তোমার পায়ের কাছে এসে ভিখারির মতো, কুকুরের মতো ঘুরবে। এটা নয়। আসল তৃপ্তি হলো যেদিন ও তোমার মনোযোগ পাওয়ার জন্য, তোমার সেই আগের ভালোবাসাটা ফিরে পাওয়ার জন্য তোমার পায়ের কাছে এসে কাঁদবে। সেদিন তুমি ওর দিকে তাকিয়ে দেখবে আর তোমার বুকের ভেতরটা একদম শান্ত থাকবে। তোমার ওর জন্য কোনো রাগ হবে না, কোনো ঘৃণাও হবে না, এমনকি কোনো ভালোবাসাও আসবে না। তোমার শুধু মনে হবে এই সাধারণ অচেনা মানুষটার জন্যই কি আমি একদিন রাতের পর রাত নিজের ঘুম নষ্ট করেছিলাম, রাতের পর রাত জেগে কেঁদেছিলাম, আরও কত কি মনে পড়বে। তোমার ভেতরে জন্ম নেবে এক পরম শূন্যতা এবং এক চরম রাজকীয় উপেক্ষা। যেদিন তুমি ওকে তোমার মনের ওই শূন্যতার জায়গায় পৌঁছাতে পারবে, সেদিন বুঝবে তুমি মহাবিশ্বের সবচেয়ে বড় যুদ্ধে জিতে গেছো। আজ এই রাত থেকে নিজেকে আর দোষ দিও না বন্ধু, আর দোষ দিও না। অনেক কেঁদেছো, অনেক কষ্ট পেয়েছো, এবার নিজের যত্ন নেওয়ার সময় এসেছে। তোমার ওই আয়নার সামনের মানুষটা তোমার একটুখানি ভালোবাসার জন্য, তোমার একটুখানি গুরুত্ব পাওয়ার জন্য চাতক পাখির মতো চরম অপেক্ষা করে আছে। তাকে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না নিজেকে বন্ধু, আর কষ্ট দিও না। যে মানুষটা তোমার বিশালত্ব নিতে পারেনি, তোমাকে চিনতে পারেনি, যে তোমার পবিত্র চোখের জলকে সস্তা নাটক ভেবেছে, তাকে ওই অন্ধকারে একা ফেলে দিয়ে তুমি আলোর দিকে হাঁটা শুরু করো। তুমি কারুর ফেলে যাওয়া অপূর্ণ গল্প নও, তুমি হলে এক নতুন ইতিহাসের শুরু।
তাই ভিডিও ছেড়ে যাওয়ার আগে নিজের আত্মাকে সাক্ষী রেখে কমেন্ট বক্সে তোমার জীবনের শ্রেষ্ঠ জাগরণের কথাটা মহাবিশ্বকে জানিয়ে দিয়ে যাও। কি লিখবে? আমি মরীচিকার পেছনে ছোটা বন্ধ করলাম। আমি মরীচিকার পেছনে ছোটা বন্ধ করলাম। আমি আজ থেকে নিজের রাজ্যের অজেয় সম্রাট বা সাম্রাজ্ঞী। খুব ভালো থেকো বন্ধু। নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো, সবার উপরে রাখো। নিজেকে এত বড় জায়গায় নিয়ে যাও যাতে যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার ছায়া দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইতে বাধ্য হয়। তোমার এই নতুন জন্মে, তোমার এই রাজকীয় যাত্রায় আমি তোমার ছায়া হয়ে সব সময় তোমার সাথে আছি। চোখের জল চিরকালের মতো মুছে ফেলো। দেখা হচ্ছে নতুন কোনো ভোরের আলোয়, বিজয়ের ঠিক ওপারে। ভালো থেকো বন্ধু। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 আমাকে একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো এলে আমার খুব ভালো লাগে এবং নিজের পরিশ্রমকে সার্থক বলে মনে হয়। নিজেকে ভালোবাসো বন্ধু। এখন থেকে, আজ থেকে নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে শেখাটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় শান্তিগুলোর একটি। খুব ভালো থেকো বন্ধু, খুব ভালো থেকো। দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে।